সেই আলোচনায় জামাত ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে, যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যার সঙ্গে পাকিস্তানিদের পরিচালনায় গণহত্যার সঙ্গে সক্রিয় সহযোগিতা করেছে, তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে, এই আশা করাটা তো খুবই অন্যায় তাদের দিক থেকে। কিন্তু তারা এই অন্যায়টা বোঝে না, আমাদেরকে কি বলে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। দুটো গালের কথা আমি শুনি, কিন্তু আমার নিজেরটার বাদ দিয়ে আমি আগেরটা একজনে বলি। সাম্প্রতিককালে আমাকে কাজী জেসিন, আমাদের কমিউনিটি কলিগ, তিনি তার অনুষ্ঠানগুলিতে একাধিক জায়গায় জামায়াতের মৌলবাদী রাজনীতি এবং তাদের অসহিষ্ণুতা, ৭১ তাদের অপরাধের জন্য অপরাধ বোধ না থাকা, এইগুলি নিয়ে কথা বলেছে। সেইখানে তাদেরকে জামায়াতের কর্মীরা যে কী বলে গালাগাল দিয়েছে, ধরুন মানে আওয়ামী লীগের দালাল বলেছে, অথচ আওয়ামী লীগের সময় অত্যাচারে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগের দালাল বলেছে, শাহবাগী বলেছে। সবচেয়ে বড় কথা, তার এই অপরাধের, জামাতকে সমালোচনার অপরাধের শাস্তিও তারা নির্ধারণ করেছে। কি বলেছে? এই মেয়েটিকে গণধর্ষণ করা উচিত। দেখুন, এখানে দুটো বিষয়। আপনি বলতে পারেন যে ওখানে তো জামাত ইসলামের নাম লেখা ছিল না, কিন্তু এটা একটা ছোট্ট সমাজ। এই যে আইটি দিয়েগুলি করা হয়, ওটা কারা পরিচালনা করে, এগুলো বুঝবার জন্য সময় লাগে না। এবং গালিটা এই কথা বলেই গালি দেয় যে জামায়াতকে সমালোচনা করেছে বলে তাকে গণধর্ষণের শিকার হওয়ার এটা তার প্রাপ্য হয়েছে। এইরকম আর এই ধরনের বহু মেয়ের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। পৃথিবীতে নানা ধরনের নিপীড়ন আছে, অবিচার অত্যাচার আছে। নারী সমাজের ব্যাপারে তার উপর সবচেয়ে ঘৃণ্য যে কাজের কথা মানুষ চিন্তা করতে পারে, শাস্তির কথা চিন্তা করতে পারে, সেটা ধর্ষণ। কিন্তু একটি মেয়েকে গণধর্ষণ করা হচ্ছে এই জামাত ইসলামের কর্মী সহানুভূতিশীলদের, হ্যাঁ, তাদের সেন্স অফ জাস্টিস, এই হলো বিচার বোধ তাদের। এবং তারা আশা করে আমরা এই সমাজে বেঁচে থাকতে তাদেরকে সমর্থন যোগাতে হবে এবং সমাজ তাদের বিরুদ্ধে যে সংগঠিত প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলা কত জরুরি এই নারী সমাজের, তার কথা পছন্দ হলে না হলে তাকে ধর্ষণ করতে হবে। সেন্স অফ জাস্টিস খেয়াল করেন তাদের, এবং তারা এটা ন্যায়সঙ্গত মনে করে। আচ্ছা, আমার বিরুদ্ধে মানে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি কারণ আপনি এটা জিজ্ঞেস করছেন, সরি, এগুলো সারা জীবন ধরে হয়েছে, ভবিষ্যতেও হবে। সর্বশেষ একটা প্রোপাগান্ডা শুয়েছে, তার একটা সূত্র আছে অবশ্য। আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আওয়ামী দুঃশাসনের সময় আমি কোথায় ছিলাম। আচ্ছা, যেই লোকটা নির্লজ্জের মতন অনবহিত একটা লোক এই প্রশ্ন করে কোথায় ছিলাম, যেই লোকটা আওয়ামী দুঃশাসনের ব্যক্তিগত শিকার হিসেবে আমার অবস্থা, কিংবা যেই পত্রিকা আমি সম্পাদনা করি তাকে প্রায় বন্ধের উপক্রম করে ফেলেছিল, সেই হয় সে জানে অথবা জানে না। এই তো, যদি জানে তাহলে এটা মুনাফিকি, আর যদি না জানে তার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সর্বশেষ হচ্ছে এটা নাকি নিউজ, নাকি সাবের চৌধুরীর পত্রিকা, আজকে সর্বশেষ গালি আমি দেখেছি। আমার সম্পর্কে তারা কি আশা করবে এটা বলেছে। এই কথাটা এসছে একজন প্যারিসবাসী ইউটিউবারের একটা মন্তব্য থেকে। সেই মন্তব্যর আবার একটা উৎস আছে, সেখানে আমি এটা অফকোর্স বিভ্রান্তিকর এবং ভুল তথ্য। সেটা হচ্ছে বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট একটা তথ্য কমিশন করেছিল। তথ্য কমিশন আপনার এই বিভিন্ন পত্রপত্রিকা সম্পর্কে নানান অ্যাসেসমেন্ট দিয়েছে। সেই তথ্য কমিশনের অনেককে ছোট বড় বয়সে বা সমসাময়িক অনেকের সাথে আমাদের ব্যক্তিগত জানা আছে। অনেকের পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে ইতিবাচক ভূমিকা ছিল, তাদের সঙ্গে ওই সময়গুলিতেও দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু কেউ আমাদের কাছে জানতে চায় নাই নিউজ পত্রিকার মালিক কারা। নিউজ পত্রিকার যারা মালিক
এটা একটা কোম্পানি, সেই কোম্পানির একজন ইনিশিয়াল ইনভেস্টর ছিলেন সাইদ চৌধুরী। তিনি সাবের চৌধুরীর ভাই, কিন্তু সাবের চৌধুরীর রাজনীতির সঙ্গে সাইদ চৌধুরীর রাজনীতির কোনো রকমের মিল কখনোই ছিল না। তিনি বরং যে নির্দলীয় ছিলেন তার প্রমাণ হচ্ছে উনি একবার স্বতন্ত্র নির্বাচন করতে গেছিলেন। আচ্ছা, এইচআরসির কোথায় নাকি তার পেজে লেখা আছে যে মেজর একটা শেয়ার তাদের আছে। মেজর শেয়ার মানে মেজরিটি শেয়ার না, এটা তার ইংরেজি বুঝবার সমস্যা। তাদের একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তাদের ছিল। সেইটা থেকে আমাদের কাছে এই তথ্য কমিশনের রিপোর্টের মধ্যে আরও এরকম বহু ত্রুটি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার পড়ল না, ওইটা থেকে নিয়ে তারা এটা লিখে দিল আমাদের পরিচয়। এই পত্রিকার প্রধান মালিক হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন শহীদুল্লাহ খান বাদল, যিনি কোনোদিন কোনো ছাত্র জীবনের পরে, মুক্তিযুদ্ধের পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ছিলেন না। যে নিউ এজের মতন ইন্ডিপেন্ডেন্ট এডিটোরিয়াল পলিসি অন্য কোনো প্রকাশক এই দেশ অন্তত গ্র্যান্ট করেন নাই। এখন আমাদেরকে গালি দেওয়ার জন্য এটা এখন আওয়ামী লীগের ভিকটিম যে পত্রিকা ছিল সেইটাও করছেন। তো এই যে অপপ্রচার, এগুলো এক ধরনের ফ্যাসিবাদী অপপ্রচার। জামায়াত ইসলামী আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ করছে, যাকে তাকে যা তা খুশি বলে গালি দিচ্ছে, ব্র্যান্ডিং করছে, এবং মেয়েদেরকে তাদের কথা পছন্দ না হলে ধর্ষণ করার কথা বলছে। এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আপনার সামাজিক সংগ্রাম, সাংস্কৃতিক সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম গড়ে না তুললে বাংলাদেশ তার ইতিহাস নির্দিষ্ট গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে পরিণতি লাভ করে। ধন্যবাদ। আমি যে প্রসঙ্গটা শুরুতে আলোচনা করতে চাইছিলাম, কালকের দিনের একটা বড় ঘটনা, পাহাড়ের অস্থিরতা এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে কয়েকটি খাগড়াছড়িতে। আমি একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, এবং এটা অনেক দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1972 সাল থেকে যে সমস্যার এখানে তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধানের বিভিন্ন সময় কিছু রাজনৈতিক সমাধানের চেষ্টা হয়েছে, কিন্তু কখনোই এটা ফলপ্রসূ হতে পারে নাই। যে সমস্ত কারণে ফলপ্রসূ হতে পারে নাই তার একটা প্রধান ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে শাসক শ্রেণী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি, এবং সাম্প্রতিককালে জামাত ইসলামী, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতিবাদী রাজনীতি, অর্থাৎ বাঙালি, আওয়ামী লীগের দিক থেকে ছিল বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালি জাতীয়তাবাদ অবাঙালি জাতি গোষ্ঠীর অস্তিত্ব, সম্মান এবং মর্যাদাকে স্বীকৃতি দেয় না। আর বিএনপির দিক থেকে সে একটা জাতীয়তাবাদী রাজনীতির কথা, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা তাত্ত্বিকভাবে বললেও শেষ পর্যন্ত সেইটা আমরা লক্ষ্য করেছি পর্যবসিত হয়েছে বাঙালি মুসলমানের রাজনীতিতে। ফলে যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার অমুসলিম এবং অবাঙালি জাতিগোষ্ঠীর আদিবাস ছিল, সেইখানের লোকজনকে আমরা আদারিং করে ফেলেছি, আমরা এবং তারা। তাদের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর, সেটা বাঙালি জাতীয়তাবাদী হোক কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদীদের হোক কিংবা জামাত ইসলামীর মতো ইসলামী জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলির হোক, এক ধরনের অবিশ্বাসের সম্পর্ক, অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে। তারা সেই অর্থাৎ একটা সমন্বয়বাদী রাজনীতির অভাবে এবং সেটাকে ফলপ্রসূ করতে না দিয়ে বিভিন্ন সরকার তারা সামরিকভাবে, আমরা লক্ষ্য করেছি, তাদেরকে এই সমস্যার সমাধান করতে চেয়েছে, যেটা পৃথিবীর কোথাও ফলপ্রসূ হয় নাই, বাংলাদেশও অনিবার্য কারণে অপরিহার্যভাবেই এটা হয় নাই, বরং এগুলো প্রতিদিন বাড়তে থাকে। সাম্প্রতিক ঘটনা যেটা আপনি লক্ষ্য করুন, একটা মারমা কমিউনিটির একটা স্কুল শিক্ষার্থী মেয়ে, তাকে 3 জন বাঙালি মুসলমান তরুণ মিলে দর্শন করেছে, এবং ওইখানে প্রতি বছর 15 জন, 20 জন, 25 জন করে আপনার নারী ধর্ষণের শিকার, এগুলির পরিষ্কার পরিসংখ্যান আছে, চিটাগং হিল ট্র্যাক্স কমিশনের আছে, ও পত্রপত্রিকাগুলির কাছে, সরকারের কাছে আছে। এই যে মেয়েগুলি যে ধর্ষণ হয়, এই ধর্ষণের যার ব্যাপারে যারা অভিযুক্ত, এই অভিযুক্ত কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে ক্ষমতাবান আওয়ামী লীগ, বিএনপি
জামাত ইসলামী, এই সমস্ত রাজনৈতিক সংগঠনের প্রত্যক্ষ সদস্য না হলেও তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এবং প্রশাসনেরও এক ধরনের প্রশ্রয় আছে। তা নাহলে একটা এলাকায় বছরের পর বছর মেয়েরা ধর্ষিত হবে, অথচ সেগুলো একটা বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে, তদন্তের মাধ্যমে, শাস্তিযোগ্য অপরাধ যেগুলো পরিষ্কারভাবে, সেগুলোর উদাহরণ সৃষ্টিকারী শাস্তি যখন না হয়, তখন এক ধরনের সেন্স অফ ইম্পুনিটি তৈরি হয়, অর্থাৎ তাদের অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হবে না, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করুন, আমরা যখন এই সমস্ত কথা বলি, কিংবা চাকমা, মারমাদ, বম সম্প্রদায়, আমি বম সম্প্রদায়ের কথা আসছি, এই গত বছর বম সম্প্রদায়ের অধিকাংশের বাস হচ্ছে বান্দরবন। এটা হচ্ছে খাগড়াছড়ির ঘটনা। একবার আমরা পত্রপত্রিকায় দেখলাম, রাষ্ট্র মনে করল যে বাংলাদেশের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী সংগ্রামে বম সম্প্রদায়ের কিছু লোক এটার সঙ্গে ষড়যন্ত্রের মধ্যে জড়িত। বাংলাদেশে যখনই, যে কোনো দেশে, শুধু বাংলাদেশে নয়, যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে আদারিং করা হয়, অর্থাৎ আমরা এবং তারাই পর্যবসিত করা হয়, সেইখানে নানা বিদেশি শক্তি সেখানে ষড়যন্ত্র করে। এটা সত্য, পৃথিবীর সমস্ত অঞ্চলে করে, হয়তো এখানেও আছে। কিন্তু আমাকে বলুন, একটা পুরো গ্রামবাসী 8 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ এবং আপনার 25 বছরের পোয়াতি নারী, গর্ভবতী নারী কি করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারে? পুরো গ্রামবাসীকে অ্যারেস্ট করে ফেলছিল এবং বহু মাস ধরে তাদের কোনো বেইলের ব্যবস্থা হয় নাই। সাম্প্রতিককালে অনেকে মুক্তি লাভ করেছে। অন্তত একজনের ঘটনা আমি জানি, যিনি অ্যাডভান্স স্টেজে, তার প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজে তাকে গ্রেফতার, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী হিসেবে এক অশিক্ষিতা নারী, তাকে গ্রেফতার করার পর হাজতের সন্তান প্রসব করতে হয়েছে। বাঙালির রাষ্ট্র যদি একটা জনগোষ্ঠীর সঙ্গে এই ধরনের আচরণ করে এবং তারা স্বেচ্ছায় মৈত্রীর বন্ধন তৈরি করতে এগিয়ে আসবে, এটা বিশ্বাস করার কি যৌক্তিক কারণ থাকতে পারে? তারপরে আপনি লক্ষ্য করুন যে এই যে আপনার এখন যে এটা খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সঙ্গে শিক্ষার একটা কিশোরী মেয়ে, স্কুল শিক্ষার্থী, 3 জন মিলে তাকে রেপ করছে। একদিন পরে মাত্র একজনকে পুলিশ ধরেছে, বাকি 2 জনকে এখনও ধরা নাই। সেখানে আমরা দেখলাম আবার আর্মি মোতায়েন করা হচ্ছে, আর কোনো মোতায়েন করাই থাকে। সেখানে তা পরবর্তীকাল, গতকালকের কথা আমি বলছি, সেখানে অধিকাংশ মারমাদের প্রতিষ্ঠান, যেখানে বাজার, দোকান, সেটার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে, বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের এক সহকর্মীর বাড়িতে আগুন দিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ তো হবেই। এর বিরুদ্ধে প্রতিবাদ না হয় তো অপরাধ। সেই প্রতিবাদীদের 3 জন রাষ্ট্রের গুলিতে প্রাণ হারিয়েছে, 3 জনকে হত্যা করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন তাদের সঙ্গে কথা বলি, এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, তাদেরকে যখন শত্রু হিসেবে শনাক্ত করে, তারা সব আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে নিয়োজিত বলে প্রচার করে, কোনো কোনো অংশ থাকতে পারে। সেইটা বাংলাদেশের মূল ভূখণ্ডে এই দেশে এক পার্টি আরেক পার্টিকে রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, আইএসআর এজেন্ট, তারপরে মোসাদের এজেন্ট, এগুলি তো এই পার্টিগুলিই বলে। অর্থাৎ মূল ভূখণ্ডের মধ্যেই, বাঙালি মুসলমানের মধ্যেই বাংলাদেশের স্বার্থ বিরোধী মেলা লোকজন আছে যারা আন্তর্জাতিক নানা সংগঠনের সঙ্গে ষড়যন্ত্র করে। তাহলে ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকতে পারে, কিন্তু সেইখানে ঠিকমতো শনাক্ত না করে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্র যখন লেলিয়ে পড়ে এবং রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দলগুলো যখন তাদেরকে নানা নিপীড়ন করে, সেখানে আপনি কি করে আপনি তাদেরকে অভিযুক্ত করবেন? আমি এখানে আরেকটা ছোট্ট কথা বলে এক পর্বটা শেষ করতে চাই। ধরুন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর যে সমস্ত নেতা নেত্রীদের, ছাত্র সংগঠনের, নারী সংগঠনের বা অপরাপর রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে আমরা বিষয়টা বুঝবার জন্য কথা বলি যে তাদের অভিযোগগুলি কি, তারা একটা উল্টো অভিযোগ করে যে আমাদেরকে আপনারা আউটসাইডার মনে করেন, আমাদেরকে আপনারা বলেন আমরা বিচ্ছিন্নতাবাদী, অথচ আমাদের দাবিটাই অন্তর্ভুক্তিমূলক দাবি। তাদের দাবিটা কি? বাংলাদেশের সংবিধানের মধ্যে
রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে চাকমা সহ অপরাপর যে সমস্ত জাতিগোষ্ঠী আছে তাদের পরিষ্কার সংযোগ তার স্বীকৃতি চাই।